তফসিল ঘোষণার পরও ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে একটা বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। এটা একটা নতুন ইতিহাস। ইউনূসকে কেউ থামাতে পারবে না, থেমে নাই। ইউনূস যে কথা বলে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন সেই কাজ বাস্তবায়ন করে যাবেন। তিনি সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন, সংস্কারও নিশ্চিত করছেন। যারা ক্ষমতা আসবে তাদের হাত পা বেঁধে সংস্কার নিশ্চিত করতে বাধ্য করছে। বিচার বিচার পুরোদমে চলছে। ট্রাইব্যুনাল 2 চালু হয়েছে। বিচার কেউ থামাতে পারবে না, জনগণ বিচার করবে, বিচার নিশ্চিত করবে। বিএনপি ক্ষমতা আসলে বিচার বন্ধ করে দিবে না, একটু না, উল্টাপাল্টা কিচ্ছু করতে পারবে না। খবর আছে জামাত ক্ষমতা আসলে বিচার বন্ধ করে দিবে। নো, জামাত বাধ্য, নইলে জামাত ক্ষমতায় থাকতে পারবে না। দর্শক, সাধারণত তফসিল ঘোষণা করার পর শিডিউল কিছু কাজ ছাড়া সরকার কোনো কাজ করে না, এবং তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকে। এটা হচ্ছে কমন প্র্যাকটিস ইন বাংলাদেশ। সেটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। সাধারণত দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হতো বাংলাদেশে, কথিত নির্বাচন হতো হাসিনার আমলে, তখনও বিষয়টা এরকম ছিল যে আমরা রুটিন কাজ ছাড়া কিছু করব না, প্রশাসন নাম কাওয়াস্তে হলেও, যদিও ওটা সবই হাসিনা, ইসিও তো ছিল হাসিনার মতো, যে ওটা নির্বাচন কমিশন চালাচ্ছে। নতুন কোনো অধ্যাদেশ, আইন তফসিল ঘোষণা করার পর এটা বাংলাদেশে এরকম ইতিহাস নাই। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তফসিল ঘোষণা হয়েছে, ডক্টর ইউনূস এখনো আইন করেন। এর মানে ডক্টর ইউনূস তার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন। ভোটের কয়েকদিন আগেও শুনবেন যে আওয়ামী লীগের অমুক নেতার ফাঁসি রায় হয়েছে। এমনকি ভোটের কয়েকদিন আগে আওয়ামী লীগের কাউকে ফাঁসি দিয়ে সেটা উদযাপন করা হতে পারে। অতএব ইউনূস থেমে নাই, এটা বিরল ঘটনা। নতুন বাংলাদেশে সবকিছুই নতুন, অনেক কিছুর প্রেসিডেন্স নাই, চলছে কথিত সংবিধান অনুযায়ী চলছে না, নিয়ম অনুযায়ী চলছে, চলছে নেসেসিটি অনুযায়ী, ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী চলছে, জুলাই সনদ অনুযায়ী। জুলাই সনদ তো সাইন হয়েছে। জুলাই সনদের যে ফুল স্পিড, জনগণের স্পৃহা অনুযায়ী অনেক সিদ্ধান্ত নিচ্ছে ইউনূস। এই যে কাজটা, এখন যে খবর, উপদেষ্টা পরিষদ বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। অধ্যাদেশ অনুমোদন, দ্যাট মিনস এটা একটা আইন। তফসিল ঘোষণা করার পর আইন করা হচ্ছে। আরো নতুন নতুন বেশ কিছু সিদ্ধান্ত, যেটা তফসিল ঘোষণা করার পর এই ধরনের কাজ বাংলাদেশে কখনো করা হয়নি, সেটা করা হচ্ছে। মানে ইউনূস কতটা কমিটেড এবং তার অসমাপ্ত কাজ শেষ করতে কতটা বদ্ধপরিকর, এটা থেকে বোঝা যায়। গতানুগতিক কোনো সরকার নয়। আর এই সরকার রুটিন কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না, এই যুক্তি এখানে অচল। কারণ এই সরকার তো নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার। এই সরকার তার কোনো দলীয় সরকার না। দলীয় সরকার হলে প্রশ্ন আসে যে সরকারের বিভিন্ন আইন, বিভিন্ন বাজেট ইত্যাদি ইত্যাদি, এগুলো হয়তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে। কিন্তু এই সরকার যেহেতু নিরপেক্ষ, বাজেট করলেও সমস্যা নেই। সাপোজ যদি জানুয়ারি মাসে বাজেট ঘোষণা করে, তাতেও সমস্যা নেই, কারণ এই সরকার কোনো দলীয় সরকার না। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার 18 ডিসেম্বর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কোনো একটা দেশে কূটনৈতিক মিশন খোলা, এই সিদ্ধান্ত একটা বিরাট সিদ্ধান্ত। এটাও নির্বাচনকারী কোন সরকার অতীতে দিতে পারেনি, কিন্তু এই সরকার সেই সিদ্ধান্ত দিয়েছে এবং স্বাভাবিক সরকারের মতো কাজ করছে। তো এটার একটা তাৎপর্য হচ্ছে ইউনূস সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে যদি নতুন কোনো আইন করা দরকার, এই তফসিল চলাকালীন এর মধ্যেই নতুন কোনো আইন করবে। তারপরও ইউনূস নির্বাচন করবে, বাংলাদেশকে সঠিক পথে রাখবে। এমন না যে তফসিল ঘোষণা হয়ে গেছে, এইটা শেষ। বিএনপির খায়েশ ছিল এটা, যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মুডে যেতে হবে, সরাসরি বলেছিল। তত্ত্বাবধায়ক সরকারের মুড কি?
নির্বাচন পরিচালনা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না, কিন্তু না, ওই সব কথা ইউনূস শুনে নেই। এর মানে বিএনপির কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ইউনূস সরকার এগিয়ে যাচ্ছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। সেগুলো হলো গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। এর মানে এখন জাস্ট রাষ্ট্রপতির স্বাক্ষর হলেই এটা একটা আইন। বাংলাদেশ হাওর ও জলভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন এবং সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি, 3টেই আইনের মতো, যেটা রেগুলার সরকার করে, কিন্তু এই সরকার করছে। অতএব বিএনপির কথা শুনলো না। সামনে এরকম আরো অনেক কিছু আসবে, যে সরকার হঠাৎ করে দেখবেন যে উপদেষ্টা পরিষদের মিটিং বসিয়ে নির্বাচনের 1 সপ্তাহ আগে একটা আইন করে দিয়েছে, তখন থেকেই যখন করবে তখন থেকেই কার্যকর। সুষ্ঠু নির্বাচন করতে যে কারো ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে ইউনূস সরকারের হাতে সব মেকানিজম আছে। অসাধারণ সরকার, সাহসী সরকার। কিছু দুর্বলতা আছে, যেমন শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে পারেনি, এরকম কিছু বিচার আছে। এটা পুরনো ফেসিবাদী কাঠামো যেভাবে এখনো আছে, বিপ্লবী সরকার গঠন করতে না পারে, এরকম নানান কিছুর কারণ। এটাও আমি বিশ্বাস করি যে ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে এর একটা সমাধান প্রফেসর ইউনূস করবেন। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এই গুম সংক্রান্ত যে আইন, এই আইনে যা আছে এটাও বাংলাদেশের ক্ষেত্রে একটা মাইল ফলক। কি দেখেন, প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বলে, গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025 এর গুম হওয়া ব্যক্তির ন্যূনতম 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। অতীতে এই ক্রাইসিসটা ছিল, বিশেষ করে যে ব্যক্তি গুম হয়েছে তার স্ত্রী কি করবে, তার স্ত্রীর হুকুম কি হবে, তার ব্যাংক ব্যালেন্সের কি হবে। গুম হলে নমিনিও টাকা পাবে না, কারণ সে তো মারা যায়নি, অর্থ কষ্টে হয়তো বা যে গুমের শিকার হচ্ছে তার অনেক টাকা ছিল, কিন্তু টাকাটা যে ব্যাংক থেকে উঠাবে তা পারছে না, কারণ ব্যক্তি গুম আর নমিনিও পারছে না, কষ্টের দিন যাপন করতে হয়েছে। কিন্তু না, এখন 5 বছরের একটা সীমারেখা দেওয়া হয়েছে। 5 বছরের মধ্যে না আসলে, জীবিত থাকুক বা না থাকুক, তাকে ট্রাইব্যুনাল গুম হিসেবে ডিক্লেয়ার করতে পারবে। আর এটা করলে তখন নমিনি বা পরিবারের লোকজন তার ব্যাংক ব্যালেন্স উঠাতে পারবে, জায়গা জমি বিক্রি করতে পারবে, তার মিরাজ বন্টন হবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারী ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার সন্তান, তার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্ববর্তী ব্যক্তি গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন। মানে অনেক সমস্যার সমাধান করে যাচ্ছে। অসাধারণ, ডক্টর ইউনূস ইতিহাস সৃষ্টি করে যাচ্ছেন।